আচ্ছা শুরু করি। আসলে স্টুডেন্টরা নাই, এখন কী করা যা আছে। আমার নাম সৌমিত্র দাস, দিস ইজ সিএসসি 402। কোর্সের নাম হলো অপটিমাইজেশন। ওকে, আচ্ছা এই কোর্সটা হলো আপনার, দিস কোর্স উইল বি অ্যাবাউট দ্য ম্যাথমেটিক্যাল থিওরি অফ অপটিমাইজেশন। আচ্ছা, আমি যদি এক সেন্টেন্সে এই কোর্সের উদ্দেশ্য বলতে চাই, এই কোর্সের উদ্দেশ্য হইল এই প্রবলেমটা সলভ করা। মিনিমাইজ এফ অফ এক্স ফর সাম এক্স বিলংস টু এস। অর্থাৎ আপনার একটা ফাংশন আছে, এটা মিনিমাম বাইর করতে হবে, এটাই আর কি এই কোর্সের উদ্দেশ্য। যেখানে ফাংশনের ডোমেইনটা হইল কোনো একটা সেট, ঠিক আছে। এইটা আর এই ফাংশনের ভ্যারিয়েবল এখানে এক্স বলতে, আচ্ছা আমার এমনি লেখা উচিত, এক্সের উপর একটা বার দিলাম, বার বলতে বোঝাচ্ছে এর একটা ভেক্টর। ভেক্টর মানে এক্স ইকুয়ালস টু, মানে অনেকগুলো ভ্যারিয়েবলের ফাংশন হইতে পারে, ঠিক আছে। তো একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন, আর ওই ভ্যারিয়েবলগুলা কী কী ভ্যালু নিতে পারবে এটার সাম ডেসক্রিপশন দেওয়া আছে আমাদের, এইটা আর কি। এবং ওই ভ্যারিয়েবলগুলোর উপর একটা ফাংশন দেওয়া, ওই ফাংশনটা মিনিমাইজ করা লাগবে। আচ্ছা, তো এটাই কোর্সের উদ্দেশ্য, খুবই সিম্পল ভাষায়। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য বিভিন্ন ম্যাথমেটিক্যাল টুলস, টেকনিক্স, এগুলো আর কি আমরা এই কোর্সে তৈরি করব, ইউজ করব। আসেন আসেন, লেট কেন? আচ্ছা ঠিক আছে, বসেন। আপনি কোর্সে রেজিস্ট্রেশন করছেন? রেজিস্ট্রেশন করেছেন? আচ্ছা, তাহলে আরেকটু শুরু করে, বেশি কিছু বলি নাই। আচ্ছা, এই কোর্স হলো সিএসসি 402 অপটিমাইজেশন। আমার নাম সৌমিত্র দাস, আমি আপনাদের এই কোর্সের ফ্যাকাল্টি। আচ্ছা, তো এই কোর্সের উদ্দেশ্য কি সেটা নিয়ে বলছিলাম। এই কোর্সের উদ্দেশ্য হলো আমার একটা ফাংশন মিনিমাইজ করা লাগবে, এইটাই হলো কোর্সের উদ্দেশ্য, ঠিক আছে। আমার একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন, অনেকগুলো ভ্যারিয়েবলের উপর কোনো একটা ফাংশন দেওয়া আছে, এবং ওই ভ্যারিয়েবলগুলো কী কী ভ্যালু নিতে পারে সেটা একটা ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। ধরলাম ভ্যারিয়েবল 1 এর ভ্যালু নেগেটিভ হইতে পারবে না, ভ্যারিয়েবল 2 এর ভ্যালু 2 থেকে 5 এর মধ্যে হইতে হবে, এটসেট্রা এটসেট্রা, এরকম কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। তো এই ডেসক্রিপশনের আন্ডারে এই ফাংশনের মিনিমাম ভ্যালু কত হবে, বা ইউনিক মিনিমাম এক্সিস্ট করে নাকি, করলে কেমনে বাইর করব, এইটাই হইল কোর্সের উদ্দেশ্য। আচ্ছা, তো এই যে টাস্কটা বললাম ফাংশনের মিনিমাম বাইর করা, এইটা ধরেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, মডার্ন সায়েন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেমগুলোর একটা, ঠিক আছে। একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন হলো আপনার মেশিন লার্নিং। মেশিন লার্নিংয়ে বেসিক্যালি এই কাজটি করা হয়, ঠিক আছে। মেশিন লার্নিংয়ে আমরা যেটা করি সেটা হলো, ধরেন আমরা একটা মডেল বানাই, সেই মডেলটা একটা নিউরাল নেটওয়ার্ক হইতে পারে, বা অন্য যে কোনো মেশিন লার্নিং মডেলও হইতে পারে, ঠিক আছে। তো এই নিউরাল নেটওয়ার্ক হইল বেসিক্যালি এ ফ্যান্সি ফাংশন, ওকে। এর একটা খুবই কমপ্লিকেটেড ফাংশন, এবং ধরেন আপনাদের যে মডার্ন যে নিউরাল নেটওয়ার্কগুলো আছে, ধরেন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে যে নিউরাল নেটওয়ার্ক থাকে, তো ওই নিউরাল নেটওয়ার্কের প্যারামিটার সংখ্যা হইল কয়েক বিলিয়ন। এখানে তো আমি এন লিখছি, এনের সংখ্যা হয়তো 1 বিলিয়ন। 1 বিলিয়ন মানে 100 কোটি, ঠিক আছে। তো নিউরাল নেটওয়ার্ক ট্রেন করার সময় আমরা যেটা করি সেটা হইল আপনার একটা কস্ট ফাংশন নামক জিনিস তৈরি করি। আপনার কি মেশিন লার্নিংয়ের সাথে কেউ ফ্যামিলিয়ার? মেশিন লার্নিং কেমনে করে, নিউরাল নেটওয়ার্ক কী জিনিস? আচ্ছা, তো ধরেন মেশিন লার্নিংয়ে যেটা করা হয় যে আপনার একটা মডেল বানানো হয়, ওই মডেলের অনেক প্যারামিটার থাকে, ঠিক আছে। এই মডেলের ধরেন অনেক ধরনের কাজ থাকতে পারে, যেমন একটা কাজ হতে পারে ক্লাসিফাই করা। আপনি একটা ডাটা ইনপুট দিবেন, ধরলাম আপনার কাছে বিড়াল আর কুকুরের ছবি আছে অনেকগুলা, ঠিক আছে। তো আপনি ধরেন বিড়ালের ছবি ইনপুট দিলে, আপনি এমনভাবে নেটওয়ার্কটা বানাইতে চান যে বিড়ালের ছবি ইনপুট দিলে নেটওয়ার্কটা 0 আউটপুট দিবে, আর কুকুরের ছবি ইনপুট দিলে নেটওয়ার্কটা 1 আউটপুট দিবে। এটাকে বলে ক্লাসিফিকেশন টাস্ক,
ঠিক আছে? তো তাইলে এই যে মডেলটা, এই মডেলের মধ্যে যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারগুলো এমনভাবে সেট করা লাগবে যাতে এই মডেলটাই কাজটা করতে পারে, যে বিড়ালের ছবি দেখলে 0 আউটপুট দিতে পারে, আর কুকুরের ছবি দেখলে যাতে 1 আউটপুট দিতে পারে। তো এটার জন্য আমরা যেটা করি সেটা হলো, ধরেন আপনি বিড়ালের ছবি ইনপুট দিচ্ছেন, ইনপুট দেওয়ার পরে এই প্যারামিটারগুলো এমনভাবে সেট করা যে এই নেটওয়ার্কটা 0.5 আউটপুট দিয়েছে, আউটপুট দেওয়ার কথা কত 0, রাইট? তো একটা এরর আছে, ঠিক আছে? তো এররের পরিমাণ ধরেন আপনি ডিফাইন করতে পারেন 0 - 0.5 হোল স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ 0 থেকে কত দূরে আছে সেই দূরত্বটা হইল এরর, ঠিক আছে? তারপর যখন কুকুরের ছবি ইনপুট দিচ্ছেন, কুকুরের ছবি ইনপুট দেওয়ার পরে আউটপুট আসলো 0.1, আউটপুট আসার কথা ছিল 1, ঠিক আছে? তাহলে এখানে এররের পরিমাণ কত 1 - 0.1, 0.9। তো এই যে ফাংশনটা বললাম যেটা এরর ক্যালকুলেট করতেছে, এটাকে বলে কস্ট ফাংশন। তো আপনাকে এমনভাবে প্যারামিটারগুলো সেট করতে হবে যাতে কস্ট ফাংশনের ভ্যালু মিনিমাইজড হয়, ঠিক আছে? তো মেশিন লার্নিংয়ের ট্রেনিং প্রসিডিউরটা বেসিক্যালি, ঠিক আছে? ধর আপনার যদি কোনো মেশিন লার্নিং মডেল থাকে, এই মেশিন লার্নিং মডেলটা ট্রেন করে কেমনে, আপনার ওই মডেল আর ডাটার উপর একটা কস্ট ফাংশন ডিফাইন করে, সাম ফাংশন সি, কস্ট ফাংশন, এবং তারপরে এই প্যারামিটারগুলো এমনভাবে টিউন করে যাতে কস্ট ফাংশনের ভ্যালুটা মিনিমাম হয়। কস্ট ফাংশনের ভ্যালু মিনিমাম হচ্ছে মানে কস্ট ফাংশনের ভ্যালু কমতেছে, মানে এই মডেলটা আরও বেশি অ্যাকুরেট হচ্ছে। আগে যে পরিমাণ এরর করতে, এখন সেই পরিমাণ এরর করতেছে না, ঠিক আছে? তো এইটা মেশিন লার্নিং একটা তারপরে ধরেন রোবোটিক্সে এটার অ্যাপ্লিকেশন আছে, কন্ট্রোল থিওরিতে অ্যাপ্লিকেশন আছে, সিগন্যাল প্রসেসিং অ্যাপ্লিকেশন আছে। এই যে মানে একটা ফাংশন মিনিমাইজ করা, বলতে পারেন অলমোস্ট অল অফ ইঞ্জিনিয়ারিং ইজ অপটিমাইজেশন, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংয়ে ধরেন আমরা কি করতেছি, ধরেন যে কোনো একটা অ্যাপ্লিকেশন বলেন, কথার কথা ধরেন আমরা যদি কোনো অ্যালগোরিদম ডিজাইন করি, আমাদের অ্যালগোরিদম ডিজাইনের এইম কি, টাইম মিনিমাইজ করা, ওই অ্যালগোরিদমটা রান করতে যাতে কম সময় লাগে, অথবা হয়তো স্পেস মিনিমাইজ করা যাতে কম মেমোরি খরচ হয়। তারপরে ধরেন আমি যদি সার্কিট ডিজাইন করতে চাই, সার্কিট ডিজাইন করতে চাইলে হয়তো আমি একটা ধরেন আমি একটা প্রসেসর ডিজাইন করতেছি, আমি হয়তো চাবো যে প্রসেসরের পাওয়ার কনজাম্পশন যাতে মিনিমাইজ হয়, ঠিক আছে? এটা হইতে পারে। আপনি যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেমই দেন আমাকে, ওই ইঞ্জিনিয়ারিং প্রবলেমটাকে কাইন্ড অফ অপটিমাইজেশনের ভাষায় ম্যাপ করা সম্ভব, যে আমরা কোনো না কোনো কোয়ান্টিটি অপটিমাইজ করতে চাইতেছি বা মিনিমাইজ করতে চাইতেছি, হয়তো মিনিমাইজ করা বা ম্যাক্সিমাইজ করা, ঠিক আছে? ম্যাক্সিমাইজেশনও এক ধরনের মিনিমাইজেশন। ধরেন এফকে মিনিমাইজ করা ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস এফকে ম্যাক্সিমাইজ করা। এটা কি বিশ্বাস হয়? ওকে, আচ্ছা, আমার হাতটা আসলে নড়াইতে একটু কষ্ট হচ্ছে কারণ আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, এই কারণে। আচ্ছা, তো আপনি মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন বলেন, দুইটাই অপটিমাইজেশন প্রবলেম, এবং একটাকে আরেকটাতে কনভার্ট করা যায়, ঠিক আছে? তো যেটা বললাম যে ইন সাম সেন্স অল অফ ইঞ্জিনিয়ারিং ইজ অপটিমাইজেশন, এবং অপটিমাইজেশন আপনি বলতে পারেন যে আপনার ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স যেই নলেজ বা আপনার টুল কিট, ঠিক আছে? আপনি যদি কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে চান তাইলে দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট সেট অফ টুলস, যে কোনো কিছু অপটিমাইজ কেমন করে, বা কোনো একটা প্যারামিটার, আপনার কোনো একটা সিস্টেম ডিজাইন করতেছেন, সেটা সার্কিট হইতে পারে, অ্যালগোরিদম হইতে পারে, আপনার প্রসেসর হইতে পারে, হয়তো কোনো একটা নেটওয়ার্ক হইতে পারে, ইন্টারনেটে ট্রাফিক ফ্লো হইতে পারে, যে কিছু হইতে পারে। আপনি ওই সিস্টেমের মধ্যে কোনো একটা প্যারামিটার কেমন অপটিমাইজ করবেন, এইটার যে বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স, এইগুলা হলো এই কোর্সে শেখানো বা পড়ার উদ্দেশ্য। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস যে আমরা এই কোর্সে আসলে খুব বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো না। অ্যাপ্লিকেশন যেমন একটা অ্যাপ্লিকেশন বললাম, ধরেন এই যে নিউরাল নেটওয়ার্ক, বা যেটা বললাম মেশিন লার্নিং মডেল ট্রেন করা, অথবা রোবোটিক্সের কোনো প্রবলেম, আমরা আসলে অ্যাপ্লিকেশন ফোকাস কথাবার্তা এই কোর্সে বলবো না। আমরা এই কোর্সে আন্ডারলাইন থিওরি নিয়ে কথা বলবো, ঠিক আছে? যে অপটিমাইজেশনের বেসিক বা কোর ম্যাথমেটিক্যাল থিওরিটা কি, বা অপটিমাইজেশনের যে মেইন অ্যালগোরিদমগুলো কী কী, ঠিক আছে? আচ্ছা, এখন কিছু কথা আছে। কথা হলো, দিস কোর্স উইল বি হেভিলি ইনভলভড উইথ
linear algebra and multivariable calculus. ওকে, আপনার লিনিয়ার অ্যালজেব্রা মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের অ্যাটলিস্ট ক্লিয়ার নলেজ থাকা দরকার আগে থেকে। যদি এটা না থাকে তাইলে এই কোর্সে বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তো ক্লিয়ার নলেজ আছে নাকি নাই এইটা টেস্ট করার জন্য আপনাদের এই একটা প্রবলেম সেট দিছি, এইটা হলো প্রবলেম সেট 0, ঠিক আছে? তো আপনি যদি এই কোর্স নেন তাহলে আমি এক্সপেক্ট করব যে প্রবলেম সেট 0-র প্রবলেমগুলা আপনি হয়তো নিজে নিজে সলভ করতে পারবেন, ঠিক আছে? এখন এই অ্যাসাইনমেন্ট, এই প্রবলেম সেটটার উদ্দেশ্য এটা না যে আপনাদের এটার মার্ক করব, যদিও মার্কস আছে, কিন্তু মানে আপনি ধরেন এখান থেকে অনেক কিছুই হয়তো ইন্টারনেটে বা চ্যাটজিপিটিতে সার্চ দিলে পাওয়া যাবেন, কিন্তু এটার উদ্দেশ্য এইটাই যে এটা টেস্ট করা, মানে আপনাদের নিজেদের টেস্ট করা যে আপনারা এই কনসেপ্টগুলো জানেন নাকি। কারণ যদি না জানেন এই অ্যাসাইনমেন্ট হয়তো চ্যাটজিপিটিতে হয়ে যাবে কিন্তু পরেরগুলো হবে না, ঠিক আছে? তো এইটা একটু পড়েন, চিন্তা করেন এবং দেখেন আপনারা এই কনসেপ্টগুলো জানেন বা বুঝেন নাকি, ঠিক আছে? আপনারা এখানে লিনিয়ার অ্যালজেব্রা বা মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস কোর্স করেন নাই এরকম কেউ আছেন? মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস করেন নাই? আচ্ছা, মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস, আপনি ক্যালকুলাসের কোনো কোর্স করছেন? হ্যাঁ, আপনাদের ক্যালকুলাস কি ক্যালকুলাস 1, ক্যালকুলাস 2 এরকম কিছু কোনো সিকোয়েন্স আছে? আচ্ছা, তাইলে মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস করছেন, ঠিক আছে? মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস বেসিক্যালি ক্যালকুলাস অফ মাল্টিপল ভ্যারিয়েবলস, মানে আপনার যেটা বললাম যে এমন একটা ফাংশন দেওয়া আছে যেখানে ভ্যারিয়েবল একটা না অনেকগুলা, তো ধরেন এই ফাংশনের ডেরিভেটিভ বাইর করে কেমনে, এই ফাংশনের ইন্টিগ্রেশন করে কেমনে, যদি ইন্টিগ্রেশনের থিওরি আসলে আমাদের লাগবে না, মেইনলি ডেরিভেটিভের থিওরিটাই লাগবে, ইন্টিগ্রেশন অত লাগবে না, ঠিক আছে? আর এইটাই, ঠিক আছে? আরেকটা জিনিস বলতে নিয়েছিলাম, সেটা হলো এই কোর্সে আমরা যে টেক্সট ফলো করব, একটা বই আছে অ্যালগোরিদমস ফর অপটিমাইজেশন। আচ্ছা, রাইটার হলো আচ্ছা, আমি এই রিসোর্সগুলো আপনাদের ডিসকর্ডে দিয়ে দিব, আচ্ছা? রাইটারদের নাম খুবই কোশেন্ডারফার অ্যান্ড হুইলার, কোশেন্ডারফার অ্যান্ড হুইলার, ঠিক আছে? এমআইটি প্রেসের বই। গত সেমিস্টারে যে কোর্স নিয়েছিলাম অন্য একটা বই ফলো করছিলাম, মনে হয় ওই বইটা বেশি কঠিন হয়ে গেছিলো, এই কারণে বই চেঞ্জ করছি। আচ্ছা, এই বইটা রিলেটিভলি ইজিয়ার। আচ্ছা, লাস্ট সেমিস্টারে যে বইটা ফলো করেছিলাম ওইটা হলো কনভেক্স অপটিমাইজেশন ছিল বইটার নাম, রাইটার হলো বয়েড অ্যান্ড ভ্যান্ডারবার্গি, বইটা খুব ফেমাস, ঠিক আছে? কিন্তু বইটা একটু কঠিন হয়ে গেছে। তো এই বইটা রিলেটিভলি ইজিয়ার, যদিও নট টু মাচ ইজিয়ার, এটা আপনার নামে একটু উল্টে পাল্টে দেখতে পারেন। এই আচ্ছা, কোর্সের ম্যানেজমেন্ট কি, ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার স্যাপার, আপনাদের কিছু প্রবলেম সেট থাকবে, এরকম কিছু কুইজ হবে, ল্যাব হবে, ল্যাবে কিছু অ্যাসেসমেন্ট থাকবে। ল্যাবে হলো আপনাদের আমরা যেই অ্যালগোরিদম বা টেকনিকগুলো ক্লাসে শিখবো ওইগুলো ল্যাবে যে কোড করবেন, ঠিক আছে? আপনাদের হয়তো কোনো কোডিং লাইব্রেরি দেখানো হবে, অথবা হয়তো আমি যদি কোনো কিছু
ধরেন ক্লাসে কোনো একটা থিওরেম পড়াইছি, ওইটার প্রুফটা ক্লাসে বলি নাই, ওই থিওরেমটা কেমনে অ্যাপ্লাই করতে হয় সেইটা নিয়ে ক্লাসে আলোচনা করেছি। তো অনেক সময় ল্যাবে ওই থিওরেমের প্রুফ নিয়ে আলোচনা করতে পারি এইটা। আর মিড হবে, ফাইনাল হবে, নর্মাল কোর্স যেরকম থাকে সেরকমই। আর কিছু কি মিস করতেছি? না, আর কিছু না, অ্যাডমিনিস্ট্রেশনেই। আপনাদের কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? ওকে। আপনারা কোর্স কি জাইনে নিছেন যে কোর্সে কি পড়ানো হয় না হয়? আচ্ছা, ঠিক আছে, ওকে। এই কোর্সের কি আগের কোনো স্টুডেন্টের সাথে কথা হয়েছে? কি? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আইডিয়ালি হয়তো প্রথম ক্লাসে ছাইড়ে দিতাম, আনফর্চুনেটলি সেমিস্টারটা অনেক ছোট, ঠিক আছে, ক্লাস খুব কম, তো কিছু পড়ানো লাগবে। আচ্ছা, তো আমরা আজকে হলো ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারিজ নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারিজ হলো হয়তো কোর্স টপিক নিয়ে পড়বো না, কিন্তু আপনাদের কি রে ভাই, আচ্ছা, ওকে ওকে, কোর্সটা করার জন্য কি কি ম্যাথমেটিক্যাল প্রি রিকুইজিট জানা থাকা দরকার সেটা নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, আপনি লিনিয়ার অ্যালজেব্রা করছেন সবাই? 215, 216? ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ও আচ্ছা, অ্যাটেন্ডেন্সে তো নেওয়া লাগবে। আচ্ছা, একটু দাঁড়ান, ভুলে গেছি। ওকে,
সামিয়া তাবাসসুম, ওকে। আনাস আমজাদ আছেন? নাই। ওকে। আলাভি মাহিন খান? নাই। তৌসিফ আহমেদ? নাই। সামার 2025 তো ওকে। মাহমুদুল ইসলাম শাইখ? নাই। নাজিবা তাসনিম? নাবিদ হাসান অমি? ওকে। নুজহাত মাহবুব তাসনিম? আপনার নাম কি? প্রান্ত। আপনার নাম নাই কেন? আচ্ছা, এই কারণে হয়তো আসে নাই। আপনি কি রেজিস্ট্রেশন করছেন? আচ্ছা, আপনারও নাম আসে নাই। ওকে। প্রান্ত প্রেজেন্ট, জাজ প্রেজেন্ট। আজকে কত তারিখ? 18 জুন। ঠিক আছে, ওকে। আচ্ছা, শুরু করি। আচ্ছা, প্রথমে ওকে, খুবই শর্ট। ঠিক আছে, আমরা শুরু করবো ভেক্টর দিয়ে। হোয়াট ইজ এ ভেক্টর? আমাদের জন্য এ ভেক্টর ইজ এ কালেকশন অফ ভ্যারিয়েবলস। ঠিক আছে, ধরেন আমি অনেক সময় একটা ভেক্টরকে এই ফর্মেটে লিখব, উপর একটা বার দিব। ঠিক আছে, দিস উইল স্ট্যান্ড ফর এ কলাম ম্যাট্রিক্স অফ, ধরেন x1 x2 ডট 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 xn। ঠিক আছে, এটা একটা ভেক্টর। আমাদের জন্য একটা ভেক্টর হইল n/1 কলাম ম্যাট্রিক্স। অনেক সময় এটাকে হয়তো আমি টিউপল আকারেও লিখতে পারি, যে x বার ইকুয়ালস টু x1 x2 ডট 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 xn। ঠিক আছে, তো কনটেক্সট থেকে আপনারা বুঝে নিন। ওকে, এইটা হইল ভেক্টর। তারপরে থাকবে আমাদের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি জিনিস? ম্যাট্রিক্স হইল অ্যারে অফ নাম্বারস। ঠিক আছে, তো এইটার ধরেন এই ডাইমেনশন m, এই ডাইমেনশন n। আচ্ছা, ও হ্যাঁ, এখন একটা জিনিস, থ্রু আউট দিস কোর্স উই উইল বি কনসার্ন উইথ রিয়েল ভেক্টর স্পেসেস। রিয়েল ভেক্টর স্পেস মানে এই সবগুলো ভেরিয়েবল রিয়েল নাম্বার। ওকে, xi বিলংস টু r। ওকে, আচ্ছা, তবে আমরা যে থিওরিগুলো করতেছি এইগুলা কমপ্লেক্স ভার্সনও আছে, মানে কমপ্লেক্স নাম্বারের ভার্সন আছে। কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশন নিয়ে কনসার্ন, ওই অ্যাপ্লিকেশন আসলে কমপ্লেক্স নাম্বার হয়তো অ্যারাইজ করবে না। ঠিক আছে, কিন্তু এটা মাথায় দিয়ে রাখলাম যে আমরা যা যা পড়বো এগুলা কমপ্লেক্স নাম্বারের জন্য এক্সটেন্ড করা সম্ভব। ঠিক আছে, তো এটা হলো ভেক্টর। একটা ম্যাট্রিক্স কি? ভেক্টর হলো n/1 অ্যারে, আর ম্যাট্রিক্স হলো m/n অ্যারে। ঠিক আছে, এটা বোঝায় হলো mটা রো আর nটা কলাম। আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের নিয়ম তো আপনারা জানেন, রাইট? তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের নিয়ম আর আলাদা করে বললাম না। ঠিক আছে, দুইটা ভেক্টর যোগ করে কেমনে? ধরেন আমার কাছে যদি একটা ভেক্টর থাকে x আর একটা ভেক্টর থাকে y, যোগ করবো হলো এলিমেন্ট ওয়াইজ যোগ করবো, x1 প্লাস y1 x2 প্লাস y2। সিমিলারলি দুইটা ম্যাট্রিক্সও এলিমেন্ট ওয়াইজ যোগ করবো। ওকে, তবে একটা জিনিস, যে ম্যাট্রিক্স যোগ করার জন্য আমাদের ডাইমেনশন ম্যাচ করা লাগবে। অর্থাৎ একটা m/n ম্যাট্রিক্সের সাথে আরেকটা
এম বাই এন প্রাইম, যেখানে এন নট ইকুয়ালস টু এন প্রাইম, এরকম একটা ম্যাট্রিক্স যোগ করা সম্ভব না। ওকে, দুইটা ম্যাট্রিক্স যোগ করতে হইলে আমাদের ডাইমেনশন ম্যাচ করা লাগবে। আচ্ছা, তারপরে একটা ম্যাট্রিক্সকে যদি আমি কোনো একটা স্কেলার দিয়ে গুণ দিতে চাই, ল্যামডা, তাহলে কেমনে গুণ দিব? প্রত্যেকটা এলিমেন্টকে ওই স্কেলার দিয়ে গুণ দিব। ঠিক আছে, এগুলো খুবই খুবই বেসিক জিনিসপত্র, এই কারণে আমি একটু টানতেছি। আশা করি আপনাদের এগুলো নিয়ে কোনো অসুবিধা থাকার কথা না, আসলে অসুবিধা থাকলে একটু বিপদ হয়ে যাবে। ওকে, তারপরে আরেকটা জিনিস আছে যেটা হলো ইনার প্রোডাক্ট নামক একটা জিনিস আছে। ওকে, তো ইনার প্রোডাক্ট কী জিনিস? ইনার প্রোডাক্ট হলো, আপনারা ছোট থাকতে যে ডট প্রোডাক্ট পড়ছিলেন, দুইটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করে, ডট প্রোডাক্ট ইন সাম সেন্স আপনাদের ডট প্রোডাক্ট হলো এমন একটা সেন্স দেয় যে দুইটা ভেক্টর কতটুকু কাছাকাছি। দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যদি বড় হয়, এটার মানে হইলো যে দুইটা ভেক্টর অনেক কাছাকাছি। আর দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট যদি জিরো হইতো, তখন আমরা বলতাম যে দুইটা ভেক্টর হলো পারপেন্ডিকুলার। ওকে, এই তো ডট প্রোডাক্ট তো ধরেন আমাদের 3 ডাইমেনশনাল ভেক্টরের জন্য করতাম, তো এইটার n ডাইমেনশনাল জেনারেলাইজেশন হলো ইনার প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা, আর এই যে পারপেন্ডিকুলার যে শব্দটা বললাম, বাংলায় বলে লম্ব, একটা ভেক্টর একটার উপর লম্ব, এই পারপেন্ডিকুলার শব্দটার n ডাইমেনশনাল জেনারেলাইজেশন হলো অর্থোগোনাল। ওকে, আচ্ছা, তো দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্টের ডেফিনিশন হইল, ধরেন আমার কাছে যদি থাকে একটা ভেক্টর এক্স আর যদি আরেকটা ভেক্টর থাকে ওয়াই, অনেকভাবে ইনার প্রোডাক্ট ডিফাইন করা সম্ভব। সবচেয়ে স্ট্যান্ডার্ড যে ডেফিনিশন সেইটা হইল, দুইটার ইনার প্রোডাক্ট হইল, আমরা ডিফাইন করবো এমনে, এক্স ট্রান্সপোজ ওয়াই। ওকে, এটার মানে হইল যে ধরেন এক্স একটা ভেক্টর, x1 থেকে xn, আর y আর একটা ভেক্টর, এইটার ভ্যারিয়েবলগুলো হলো y1 থেকে yn। তো x ট্রান্সপোজ y করলে, আচ্ছা আমি একটা জিনিস হয়তো স্কিপ করছি, ট্রান্সপোজ নামক একটা অপারেশন আছে ম্যাট্রিক্সের উপর। ট্রান্সপোজ কি জিনিস জানেন? রোগুলোকে কলাম বানায়, কলামগুলোকে রো বানায়। ওকে, তো এই ভেক্টরটার যদি ট্রান্সপোজ করি তাহলে কি পাবো? একটা রো ভেক্টর পাবো। ওকে, তো রো ভেক্টরটা হবে হইল x1 x2 xn। এইটার সাথে যদি আমি এই ভেক্টরটার গুণ দেই তাহলে কি পাবো? x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3 ডট 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 xn yn, x1 y1 প্লাস x2 y2 প্লাস ডট 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 xn yn। ওকে, তো এইটা একটা ইনার প্রোডাক্ট, এটা হলো স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট বা ইউক্লিডিয়ান ইনার প্রোডাক্ট। তবে আরও অনেকভাবে ইনার প্রোডাক্ট ডিফাইন করা যায়। ঠিক আছে, তো আমরা একটা প্রোডাক্টকে, আচ্ছা ইনার প্রোডাক্ট কী করে? ইনার প্রোডাক্ট হলো আপনার দুইটা ভেক্টর ইনপুট নেয় আর একটা সংখ্যা আউটপুট দেয়। এটা কিন্তু একটা সংখ্যা, এটা একটা ভেক্টর না, তাই বুঝতে পারতেছেন? এটা একটা সংখ্যা দিবে, এই সংখ্যাটা আপনাকে বলবে যে এই দুইটা ভেক্টর একজন আরেকজনের কতটুকু কাছাকাছি। অর্থাৎ আমি যদি একটা ছবি আঁকি, তো ধরেন এইটা আমার ভেক্টর এক্স আর এইটা হলো ওয়াই, তো এই দুইটা যত কাছাকাছি হবে এই ভ্যালুটা তত বেশি হবে, আর এই দুইটা যত দূরে দূরে হবে এই ভ্যালুটা তত ছোট হবে। ঠিক আছে, আচ্ছা, তো ইনার প্রোডাক্টের কিছু স্ট্যান্ডার্ড প্রপার্টি আছে যে ইনার প্রোডাক্টের যে স্ট্যান্ডার্ড প্রপার্টিগুলো সেগুলো লিখি। ধরেন আপনি এক্সের সাথে y1 প্লাস y2, এইটার যদি ইনার প্রোডাক্ট নেন, দিস ইজ ইকুয়ালস টু এক্স y1 প্লাস এক্স y2। এটা একটা প্রপার্টি, এটাকে বলে অ্যাডিটিভিটি। তারপর xy ইকুয়ালস টু yx,
এটাকে বলে সিমেট্রি। সেগুলো হয়তো নাম লিখে দেওয়া যেতে পারে, অ্যাডিটিভিটি, এটা হইল সিমেট্রি। মার্কারগুলোর অবস্থা এত খারাপ। ওকে, অ্যাডিটিভিটি, সিমেট্রি। সিমেট্রি মানে হইলো এক্স এর সাথে ওয়াই ডট প্রোডাক্ট করা, ওয়াই এর সাথে এক্স এর ডট প্রোডাক্ট করা একই কথা। এখানে একটা ক্যাচ আছে, এই প্রপার্টিটা শুধু রিয়েল নাম্বারের জন্য সত্য। আমরা যদি আমাদের এই মেশিনারি অর্থাৎ ভেক্টর স্পেস, লিনিয়ার অ্যালজেব্রা মেশিনারি যদি কমপ্লেক্স নাম্বারের জন্য বানাইতাম, তাহলে কমপ্লেক্স নাম্বার হইল, কমপ্লেক্স নাম্বারের জন্য এই প্রপার্টিটা সিমেট্রি না, ওটা কনজুগেট সিমেট্রি বলে। অর্থাৎ আপনি যদি ঘুরান তাইলে কমপ্লেক্স নাম্বার ইনার প্রোডাক্টে এখানে একটা কমপ্লেক্স কনজুগেট আসে। কিন্তু এটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, এটা জাস্ট বলে নিলাম, এটা মাথায় রেখেন যে কমপ্লেক্স নাম্বারের জন্য এই সিমেট্রিটা কনজুগেট সিমেট্রি দিয়ে রিপ্লেসড হবে। ওকে, আরেকটা প্রপার্টি আছে যে আমি যদি কোনো একটা ভেক্টরকে কোনো স্কেলার দিয়ে গুণ দেই, তাইলে ইনার প্রোডাক্টটা ওই স্কেলার দিয়ে গুণ হবে। ওকে, আর 4 নাম্বার একটা প্রপার্টি আছে, সেটা হলো দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ ভেক্টরটা নিজেই 0 ভেক্টর হয়। আচ্ছা, 0 আর 0 ভেক্টর কিন্তু এক জিনিস না। ওকে, দুইটার মধ্যে পার্থক্য বলতে পারবেন? 0 হলো একটা সংখ্যা, আর 0 ভেক্টর হইলো ওই যে আপনার টেকনিক্যালি অনেকগুলো 0-র ভেক্টর। ওকে, আচ্ছা, তো আপনারা কি এইটা বুঝতে পারতেছেন যে আমি যে ইনার প্রোডাক্টের ডেফিনিশন দিছি, যে দুইটা ভেক্টর ইনার প্রোডাক্ট হলো এক্স ট্রান্সপোজ ওয়াই, এই ডেফিনিশনটা এই সবগুলো প্রপার্টি স্যাটিসফাই করে? আপনারা চাইলে চেক করতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি এক্স ট্রান্সপোজ ওয়াই1 প্লাস ওয়াই2 লিখতাম, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো ভাঙানো যায়, এটা তো বেসিক্যালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে ওইটা এক্স ট্রান্সপোজ ওয়াই1 প্লাস এক্স ট্রান্সপোজ ওয়াই2 হইতো। এক্স ট্রান্সপোজ ওয়াই1 হইলো এক্সের সাথে ওয়াই1 এর ইনার প্রোডাক্ট, আর এক্স ট্রান্সপোজ ওয়াই2 হইলো এক্সের সাথে ওয়াই2 এর ইনার প্রোডাক্ট। তো এইটা স্যাটিসফাইড হয়। আমি মুখে মুখে বললাম, আপনারা বুঝছেন? না বুঝলে একটু বলেন যে স্যার বুঝি না, একটু ভাঙায় বলেন। বুঝছেন? আচ্ছা, আমি যেটা বলছি সেটা হলো যে ধরেন আমি যদি এক্স ট্রান্সপোজ ওয়াই1 প্লাস ওয়াই2 লিখি, তাহলে এটাকে এটা লিখতে পারবো না যে এক্স ট্রান্সপোজ ওয়াই1 প্লাস এক্স ট্রান্সপোজ ওয়াই2? বারটা দেই না এই সব জায়গায়, বুঝে নিন। তো এক্স ট্রান্সপোজ ওয়াই1 প্লাস ওয়াই2 মানে কি? এক্সের সাথে ওয়াই1 প্লাস ওয়াই2 ইনার প্রোডাক্ট। এক্স ট্রান্সপোজ ওয়াই1 মানে এক্সের সাথে ওয়াই1 এর ইনার প্রোডাক্ট। এক্স ট্রান্সপোজ ওয়াই2 মানে এক্সের সাথে ওয়াই2 ইনার প্রোডাক্ট। ওকে, আচ্ছা, তারপরে সিমেট্রি। এক্সের সাথে ওয়াই ইনার প্রোডাক্ট মানে এক্স ট্রান্সপোজ ওয়াই, আর ওয়াই সাথে এক্স হলো ওয়াই ট্রান্সপোজ এক্স। এক্স ট্রান্সপোজ ওয়াই আর ওয়াই ট্রান্সপোজ এক্স সমান হবে। কেন বুঝতে পারতেছেন? ধরেন এক্সটাকে ঘুরায় ওয়াইয়ের সাথে গুণ দিলে কি পাবো? x1 y1 x2 y2 xn y1 এইগুলা পাবো। আমি যদি ওয়াইটাকে ঘুরায় এক্সের সাথে ইনার প্রোডাক্ট করতাম, তাহলে কি পাইতাম? y1 x1 প্লাস y2 x2 প্লাস y3 x3। এখন x1 y1 তো x2 y2 y2 y1 x1 এর সমান, কারণ এগুলো তো সংখ্যা, মানে a b সমান b a, রাইট? তাইলে এই জিনিসটাও যে ট্রু হবে, এটা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এখন আচ্ছা, আমি এখানে যেটা করতেছি সেটা হলো আমি একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করছি, ডিফাইন করে এই প্রপার্টিগুলো চেক করতেছি। আমরা যদি অ্যাক্সিওমেটিক্যালি পড়ি তাইলে আমরা হয়তো ম্যাথমেটিশিয়ান হয়তো বলবে যে আপনি ডেফিনিশন ভুলে যান, ডেফিনিশন ভুলে যান। আপনি যদি কোনো প্রোডাক্টকে ইনার প্রোডাক্ট দাবি করতে চান তাইলে এইগুলো স্যাটিসফাইড করা লাগবে। ওকে, এখন এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হলো রিয়েল নাম্বারের জন্য এইটা, কমপ্লেক্স নাম্বারের জন্য আলাদা, ঠিক আছে? তো আচ্ছা, আপনার প্রশ্নটা জানি কি ছিল? স্যার আমাদের হচ্ছে যে
সিমেট্রিটা মানে যেটা স্যার এক্সাম্পল দেখেন এটা হচ্ছে মানে রিয়েল এর জন্য হচ্ছে আমার মানে এক্স ওয়াই এর হচ্ছে যে ইনার প্রোডাক্টটা লাইক ওয়াই এক্স ইনার প্রোডাক্টটা সেম হচ্ছে যদি আমার কমপ্লেক্স নাম্বার হতো তখন হচ্ছে ডিফারেন্ট হতে পারতো। হ্যাঁ, তখন হয়তো কনজুগেট কমপ্লেক্স কনজুগেট আসতো আর কি। হ্যাঁ রাইট, সেইটাই। ওকে, তারপর থার্ড প্রপার্টি ল্যামডা এক্স এর সাথে ওয়াই ইনার প্রোডাক্ট হইলো ল্যামডা গুণ এক্স ওয়াই ইনার প্রোডাক্ট। এখন চিন্তা করেন এটাকে যদি ল্যামডা দিয়ে গুণ দেই তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবলের আগে একটা করে ল্যামডা আসবে। তারপরে এটা যদি ঘুরাই তাহলে এখানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের আগে একটা করে ল্যামডা আসবে। তারপর যদি গুণ দেই এখানে ল্যামডা 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 আসবে। ওই ল্যামডা কমন নিতে পারবো না। ল্যামডা কমন নিলে বেসিক্যালি তাইলে ল্যামডা গুণ এক্স ওয়াই ইনার প্রোডাক্টটা পাবো না। বুঝতেছেন? আচ্ছা, আর লাস্ট প্রপার্টি সেইটা হইল কোনো ভেক্টরকে যদি নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করি, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে জিরো হবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি ভেক্টরটা নিজে জিরো হয়। অর্থাৎ ভেক্টরটা যদি নিজে জিরো না হয় কখনোই নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে জিরো পাওয়া যাবে না। এটা কেন একটু বুঝতে পারতেছেন? দেখেন, যদি এক্সের সাথে এক্সের নিজেরই ইনার প্রোডাক্ট করতাম তাহলে এই রেজাল্টটা কি আসতো? x1 ইন্টু x1 প্লাস x2 ইন্টু x2 ডট ডট xn ইন্টু xn আসতো। x1 ইন্টু x1 মানে কি? x1 স্কোয়ার। তাহলে আসতো কি? x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার xn স্কোয়ার, রাইট? এটা সমান সমান জিরো কখন হবে? অনেকগুলো স্কোয়ার নাম্বার যোগ করে জিরো পাবো কখন? যদি সবগুলো ইন্ডিভিজুয়ালি জিরো হয়। এই প্রপার্টিটা কি জানেন? দেখেন, x1 স্কোয়ার তো একটা পজিটিভ নাম্বার, রাইট? মানে প্রত্যেক, হ্যাঁ রাইট, নন নেগেটিভ নাম্বার মানে জিরো হইতে পারে। তো আমি যদি মানে এখানে যদি কোনো নেগেটিভ সংখ্যা না থাকে তাহলে একটা সংখ্যা তো কখনো একটা সংখ্যা ক্যান্সেল করতে পারবে না, রাইট? তাহলে যোগ করে যদি জিরো পাইতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা টার্মকেই জিরো হইতে হবে। বুঝতেছেন? আচ্ছা, প্রত্যেকটা টার্ম যদি জিরো হয় তার মানে কি? x1 সমান জিরো, x2 সমান জিরো, xn সমান জিরো। এটার মানে কি? এটার মানে এই ভেক্টরের সবগুলো এলিমেন্টই জিরো, তার মানে এটা জিরো ভেক্টর, এটি। ঠিক আছে? আচ্ছা, তো এইটা হলো ইনার প্রোডাক্টের প্রপার্টি। ইনার প্রোডাক্টে অনেক সময় হয়তো আমি এইভাবেও লিখবো, ধরেন এক্স ডট ওয়াই, তখন আপনারা বুঝে নিন এক্স ডট ওয়াই বলতে এক্স ট্রান্সপোজ ওয়াই বুঝাইতেছি বা এক্সের সাথে ওয়াই ইনার প্রোডাক্ট বুঝাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো যদি দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট জিরো হয় আমরা ওই দুইটা ভেক্টরকে বলি, বা এখন থেকে বলবো অর্থোগোনাল। যে কথাটা বললাম যে অর্থোগোনাল শব্দটা হলো পারপেন্ডিকুলার শব্দটার জেনারেলাইজেশন। ঠিক আছে? আপনারা চিন্তা করতে পারেন যে দুইটা ভেক্টর অর্থোগোনাল মানে ইন সাম হাই ডাইমেনশনাল স্পেস দুইটা ভেক্টর একটা আরেকটার উপরে পারপেন্ডিকুলার। আচ্ছা, এখন এখানে ভিজুয়ালাইজেশন নিয়ে কিছু কথা আছে। যে অনেকের মনে হইতে পারে যে স্যার এখানে তো অনেক অ্যালজেব্রা, অনেক সিম্বল, এটা আমি ভিজুয়ালাইজ করবো কেমনে? ধরেন আমরা তো 3 ডাইমেনশন পর্যন্ত হয়তো ভিজুয়ালাইজ করতে পারি, n ডাইমেনশন ভিজুয়ালাইজ করবো কেমনে? ধরেন 100 ডাইমেনশন কেমনে ভিজুয়ালাইজ করবো? তো আপনারা যেটা করবেন সেটা হলো 3 ডাইমেনশন ভিজুয়ালাইজ করবেন এবং মনে মনে নিজেকে বলবেন যে 100 ডাইমেনশন ভিজুয়ালাইজ করতেছি। ঠিক আছে? তো ইট ওয়ার্কস ইন অলমোস্ট অল কেসেস। ওকে, মানে এই রেজাল্টগুলো আর কি যেগুলো 3 ডাইমেনশনের জন্য সত্য, এগুলো হায়ার ডাইমেনশনের জন্য সাধারণত সত্য হয়। ওকে, এক্সেপ্ট এ ফিউ এক্সেপশনস। ওকে, আচ্ছা, ওকে, এটা গেল ইনার প্রোডাক্ট এবং অর্থোগোনালিটি। তারপরে আরেকটা জিনিস আসে, সেটা হলো নর্ম। আচ্ছা, নর্ম কি জিনিস? আপনারা ছোট থাকতে একটা ভেক্টরের এরকম একটা সংজ্ঞা পড়ছিলেন না যে ভেক্টর হলো এমন একটা রাশি যেটার মানও আছে এবং দিকও আছে। ঠিক আছে? তো ভেক্টরের মান বলতে আমরা কি বুঝাইতাম? মানে ইন সাম সেন্স এটা বোঝানোর চেষ্টা করতাম যে ভেক্টরটা কত বড় বা কত ছোট। ঠিক আছে? একটা ভেক্টরের মান বেশি মানে ভেক্টরটা অনেক বড়, অথবা মান কম মানে ভেক্টরটা ছোট। তো এই যে মান বা ম্যাগনিটিউড যে জিনিসটা, এই ম্যাগনিটিউড জিনিসটা, এই ম্যাগনিটিউডের যে কনসেপ্ট,
এই ম্যাগনিটিউডের কনসেপ্টটার জেনারেলাইজেশন হলো নর্ম। ঠিক আছে, ম্যাগনিটিউড হয়তো আমরা 3 ডাইমেনশন পর্যন্ত আমরা ম্যাগনিটিউড বা মান শব্দটা ব্যবহার করি, কিন্তু এর চেয়ে উপরে গেলে আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হলো নর্ম। একটা ভেক্টরের নর্ম কত, নর্ম দিয়ে বুঝায় যে ভেক্টরের সাইজ কত, ভেক্টরটা কত বড়। ঠিক আছে, তো আপনারা ধরেন 3 ডাইমেনশনে ভেক্টরের মান বাই করতেন কেমনে, ম্যাগনিটিউড কেমনে বাই করতেন, ভেক্টরটাকে নিজের সাথে নিজের গুণ দিতেন, মানে ডট প্রোডাক্ট করতেন, তারপর রুট ওভার নিতেন, মনে আছে? ঠিক আছে, ধরেন আমরা যদি এরকম একটা ভেক্টর থাকে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটার নর্ম কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কেমন বাই করতাম, এটাকে নিজের সাথে নিজের গুণ দিতাম, গুণ দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসতো, এর স্কোয়ার রুট করতাম। ঠিক আছে, নর্ম বেসিক্যালি এই জিনিসটাই করবো, এইটার হায়ার ডাইমেনশনাল ভার্সন করবো আর কি। হায়ার ডাইমেনশনাল ভার্সন হইল আমাদের যদি একটা ভেক্টর থাকে এক্স উপরে বার, তাহলে এইটার নর্ম লিখবো হইল এই সিম্বলটা দিয়ে, দুইটা দাগ দুই পাশে। এটার মানে হইল ভেক্টরটা কত বড় এটা বোঝায়। তো নর্মেরও অনেক ডেফিনিশন আছে। ঠিক আছে, এই নর্মের ডেফিনিশনে ইউনিক না, আমরা যেমন ডট প্রোডাক্টের ডেফিনিশন যেরকম ইউনিক না, নর্মের ডেফিনিশনে ইউনিক না। আমরা একটা স্পেসিফিক ডেফিনিশন নিয়ে সবসময় কাজ করব, যেটাকে আমরা বলবো ইউক্লিডিয়ান নর্ম। ওকে, ইউক্লিডিয়ান নর্মের ডেফিনিশন হইল এক্সকে নিজের সাথে নিজে ডট প্রোডাক্ট করবেন, তারপর স্কোয়ার রুট নেবেন। তো আপনার যদি একটা ভেক্টর থাকে যেটার ভ্যারিয়েবলগুলো হলো x1 x2 x3 ডট 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 xn, তাহলে ওই ভেক্টর নর্ম কত আসবে বলতে পারবেন? আমার একটা ভেক্টর আছে যেটার এলিমেন্টগুলো হলো x1 x2 x3 ডট 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 xn, তো ওই ভেক্টরটা নর্ম কত হবে? রাইট, রুট ওভার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার ডট 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 xn স্কোয়ার। এটা কেন হবে বুঝতে পারছেন? ওই ভেক্টরটা যদি আমি, আচ্ছা এই যে ভেক্টরটা x1 থেকে xn, এটা যদি নিজের সাথে নিজেরই ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো? x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস ডট 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 xn স্কোয়ার পাবো, আর ওটা স্কোয়ার রুট নিলে যেটা বললাম সেটা। ঠিক আছে, আচ্ছা তো আপনার একটা ভেক্টরের নর্ম 0 হবে ইফ অ্যান্ড ওনলি ইফ ভেক্টরটা নিজেই 0 হয়। ঠিক আছে, এটা হলো বেসিক্যালি এই প্রপার্টিটাকেই নর্মের ভাষায় প্রকাশ করছি। ওকে, এই প্রপার্টিটার একটা নাম আছে, এটাকে বলে পজিটিভ ডেফিনিটনেস, আচ্ছা পজিটিভ সেমি ডেফিনিটনেস। পজিটিভ ডেফিনিট মানে হইলো সবসময় পজিটিভ হবে, পজিটিভ মানে হইলো 0 থেকে বড় হবে আর কি। পজিটিভ সেমি ডেফিনিটনেস মানে হলো পজিটিভ হইতে পারে 0 হইতে পারে। ঠিক আছে, তো আপনার একটা নর্ম, একটা ভেক্টরের নর্ম সবসময় 0 হবে অথবা 0 চেয়ে বড় হবে। ঠিক আছে, যেটা এই ডেফিনিশনের জন্য সত্য। কেন? ওই যে স্কোয়ার নাম্বার তো কখনো নেগেটিভ হইতে পারবে না। ওকে, এবং স্কোয়ার করে যোগ করে স্কোয়ার রুট করলে ডেফিনেটলি নেগেটিভ পাবেন না। আচ্ছা, নর্মের অনেক ধরনের ডেফিনিশন সম্ভব, কিছু অল্টারনেট ডেফিনিশন বলি, এটা ছাড়া ইউক্লিডিয়ান নর্ম ছাড়া অল্টারনেট কিছু ডেফিনিশন বলি। এটাকে অনেক সময় টু নর্মও বলে। টু নর্ম কেন বলে? কারণ এটাকে আমরা বেসিক্যালি কি করতেছি, প্রত্যেকটা এলিমেন্টকে স্কোয়ার করে তারপরে স্কোয়ার রুট করতেছি। ঠিক আছে, আচ্ছা তো সিমিলারলি একটা নোশন আছে পি নর্ম। পি নর্ম মানে হইল
প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার দিবেন পি, যোগ করবেন, তারপর পি স্কোয়ার রুট নেওয়া লাগবে। আচ্ছা, এই নোটেশনটার মিনিং জানেন? মানে সাম ওভার এক্স আই, মানে এইটা বলতে বোঝাচ্ছে আর কি x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার। এখানে আই লিখতে পারি যে ইন্ডেক্সের উপর সামেশন হচ্ছে। তো এখানে স্কোয়ার করে তারপর স্কোয়ার রুট করছি, এখানে টু দি পাওয়ার পি করে তারপরে 1/p রুট করেছি, এটাকে বলে পি নর্ম। তো এটা যদি আমি 1-এর জন্য করি, তাহলে 1-এর জন্য করলে বেসিক্যালি আসবে এই জিনিসটা। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের অ্যাবসলিউট ভ্যালু নিব, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে যোগ করব, এটাকে বলে 1 নর্ম। ওকে, এটার একটা নামও আছে, ম্যানহ্যাটন নর্মও বলে। মেশিন লার্নিংয়ে এটা বেশ কাজে লাগে। আচ্ছা, আরেকটা নর্ম আছে ইনফিনিটি নর্ম বলে, which is max xi। এটার মানে হলো আপনার যে ভেক্টরটা আছে, ওই ভেক্টরের যেই এলিমেন্টগুলো আছে, ওই এলিমেন্টের অ্যাবসলিউট ভ্যালু নেবেন, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে সবচেয়ে বড় যে এলিমেন্টটা পাওয়া যায় সেটা। ওকে, আচ্ছা, আচ্ছা, এখন আপনাদের একটা জিনিস বলি। ধরেন আপনি 2 ডাইমেনশনাল স্পেসে আছেন, x1 x2, ঠিক আছে? আপনার একটা ভেক্টর আছে x1 x2, মানে একটা ভেক্টর আছে যে দুইটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট x1 একটা এলিমেন্ট x2। তো আমি আপনাকে বললাম যে আমাকে এমন সব, আচ্ছা এখানে একটা কথা, সেটা হলো আমরা অনেক সময় লিনিয়ার অ্যালজেব্রাতে পয়েন্ট আর ভেক্টরের মধ্যে ডিস্টিংগুইশ করি না। অর্থাৎ আমি অনেক সময় এই ভেক্টরটা লেখা আর এই পয়েন্টটা লেখা মানে একই রিপ্রেজেন্টেশন করব এই দুইটার, ঠিক আছে? ধরলাম আমি অনেক সময় বলতে পারি যে এই ভেক্টরটা হইল 1 1, ধরেন এটা একদিকে এইদিকে এইদিকে এইদিকে, এটাও বলতে পারি। আবার অনেক সময় এটাও বলতে পারি যে এই পয়েন্টটা হইল 1 1। ইন্টারচেঞ্জেবল। লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা এই দুইটা রিপ্রেজেন্টেশনকে একইভাবেই ইউজ করি। ওকে, তো কনটেক্সট থেকে বুঝে নিন। আচ্ছা, তো এখন আমি আপনাদের একটা টাস্ক দিলাম যে ফাইন্ড অল ভেক্টরস যেটার 2 নর্ম হইল 1। ধরেন আপনার 2 ডাইমেনশনাল স্পেসে, 2 ডাইমেনশনাল স্পেস মানে আপনার ভ্যারিয়েবল আর কি দুইটা এই এক্স ভেক্টরের মধ্যে। ফাইন্ড অল ভেক্টর যেটা 2 নর্ম 1। আচ্ছা, ওই ভেক্টরের যে সেটটা বা যে পয়েন্টগুলো পাবেন, ওই পয়েন্টগুলার সেটটা দেখতে কীরকম হয় বলতে পারবেন? প্রশ্নটা কি বুঝছেন? এটা তো একটা পয়েন্ট, রাইট? এটা এমন একটা পয়েন্ট যেটার এক্স কোঅর্ডিনেট হলো x1 আর ওয়াই কোঅর্ডিনেট হলো x2। ওকে, তো আমি এমন সব পয়েন্ট বের করতে বলছি যে পয়েন্টগুলার 2 নর্ম হইল 1। 2 নর্মের ডেফিনিশন কি? এটা। ওকে, তো এটা 2 নর্ম হবে হইল এইটা। বুঝতেছেন? আচ্ছা, অথবা আমি এটাকে এমনিও লিখতে পারি যে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার সমান সমান 1। আচ্ছা, যেই x1 আর x2 ভ্যালুগুলা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, ওইটা গ্রাফ দেখতে কেমন হবে? সার্কেল হবে না? এটা কি মনে আছে আপনাদের?
যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এটা যে একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, তাইলে বেসিক্যালি আপনার অরিজিনকে সেন্টার করে যদি আমি 1 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি, তাহলে এই সার্কেলের উপর সব পয়েন্টের নর্ম হইল 1। বুঝছেন? আচ্ছা, এখন আপনাদের একটা অল্টারনেট টাস্ক দেখি। এই 2কে যদি আমি 1 দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কি হবে? তাহলে গ্রাফটা কিরকম হবে? অর্থাৎ ফাইন্ড দ্য সেট অফ অল পয়েন্টস যেটার 1 নর্ম হইল 1। ওয়ান নর্মের ডেফিনিশন কি? ক্লাস করবেন? আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক। আরও 1.5 ঘন্টা পর। আচ্ছা, তাইলে আপনি আরও 20 মিনিট পর আসতে পারেন। ওকে, এটা হ্যাঁ কি জানি বলতেছিলেন? 1 নর্ম ইকুয়ালস টু 1, এটা দেখতে কেমন হবে সেটটা? লাইন আঁকতে পারবেন? আসেন তো। আঁকতে পারবেন না? হ্যাঁ, লাইন হবে, ইউ আর রাইট। মানে আচ্ছা, 1 নর্ম মানে কি? বেসিক্যালি আপনাকে এই কোয়েশ্চেনটা স্যাটিসফাই করতে হবে। x1 এর অ্যাবসলিউট ভ্যালু প্লাস y2 এর অ্যাবসলিউট x2 এর অ্যাবসলিউট ভ্যালু সমান সমান 1। এখানে আসলে ইকুয়েশন আছে 4টা। কারণ কি, x1 এর অ্যাবসলিউট ভ্যালু x1 হতে পারে, -x1 হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ x। তো আপনার বেসিক্যালি x1 প্লাস x2 ইকুয়ালস টু 1, -x1 প্লাস x2 ইকুয়ালস টু 1, x1 মাইনাস x2 ইকুয়ালস টু 1 আর -x1 মাইনাস x2 ইকুয়ালস টু 1। এই 4টি ইকুয়েশনের যে ইন্টারসেকশন সেটা নেওয়া লাগবে আর কি। তো আচ্ছা, 4টাতে যাওয়ার আগে আমি যদি জাস্ট একটা আঁকি, x1 প্লাস x2 ইকুয়ালস টু 1, এটা দেখতে কেমন? এই লাইনটা দেখতে কেমন বলতে পারবেন? রাইট, ইয়েস। এই লাইনটা হইল এরকম। যদিও এটাকে আমি এক্সটেন্ড করতে পারবো না, কেন? মড x1 ইকুয়ালস টু x1 লিখতে পারবো যদি x1 এর ভ্যালু পজিটিভ হয়। তো এই সাইডে গেলে তো আবার x1 এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, তাইলে একটুকু আঁকতে পারবো না। সিমিলারলি একটুকু আঁকতে পারবো না, কারণ এখানে x2 নেগেটিভ হয়ে যাবে, তো একটু আসবে। তো আমি যদি 4টা পার্ট লিখি, তো 4টা পার্ট লিখলে বেসিক্যালি একটা ডায়মন্ড আসবে। ওকে, তো এটা চিন্তা করতে পারেন, দিস ইজ এ সার্কেল ইন 1 নর্ম। মানে আমরা যে সার্কেল দেখছিলাম, দ্যাট ওয়াজ এ সার্কেল ইন 2 নর্ম, দিস ইজ এ সার্কেল ইন 1 নর্ম। ওকে, ইনফিনিটি নর্মের সার্কেলটা কেমন হবে? অর্থাৎ আমি যদি x ইনফিনিটি ইকুয়ালস টু 1 দেই, এটা দেখতে কেমন হবে বলতে পারবেন? এই যে সূত্র, x ইনফিনিটি বলতে বোঝায় ম্যাক্সিমামটা, মানে এই দুইটার মধ্যে একটা পয়েন্ট হবে না, এটা অনেক পয়েন্টে এটাকে স্যাটিসফাই করতে পারে। আচ্ছা, এটা নিয়ে চিন্তা করেন, অ্যান্সারটা বলে দিই, এটা একটা স্কোয়ার হবে। মানে বেসিক্যালি যেটা হয় যে আপনার নর্মের অর্ডার যত বাড়তে থাকে, এতে ডায়মন্ড থেকে সার্কেল হয়, সার্কেল থেকে তারপর স্কোয়ার হয়, ঠিক আছে? এইভাবে ইনক্রিজ করে। আচ্ছা, এটা নিয়ে চিন্তা করেন। ওকে, তারপরের পার্টে যাই। আচ্ছা, পরের পার্টে যাওয়ার আগে আপনারা কি রিয়েল নাম্বার লাইনের ইন্টারভাল কি জিনিস জানেন? হোয়াট ইজ এন ইন্টারভাল? ধরেন আপনার এটা হলো রিয়েল লাইন, ইন্টারভাল কাকে বলে?
হ্যাঁ হ্যাঁ, মানে একটা ধরেন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত এই জায়গা, এটাকে ইন্টারভাল বলে। ঠিক আছে, ওকে। এই ইন্টারভালেরও জেনারেলাইজেশন আছে। তো 1 ডাইমেনশনে আমরা এটাকে ইন্টারভাল বলি। ঠিক আছে, তো 2 ডাইমেনশনে আচ্ছা ধরেন আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের চারপাশে একটা ইন্টারভাল চিন্তা করতে পারি। ধরেন এই পয়েন্টের সামনে এপসাইলন, পিছনে এপসাইলন। তো এটা নাম দেয় x0। এইটা একটা ইন্টারভাল ডিনোট করে। এই ইন্টারভালটা কি? এই ইন্টারভালটা হলো, আচ্ছা এই লাইনটার মিনিং কি? এই লাইনটার মিনিং হলো x থেকে x0 এর যে ডিফারেন্স, ওইটার অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে x থেকে x0 এর যে দূরত্ব সেটা বোঝাচ্ছে। x থেকে x0 এর দূরত্ব এপসাইলন থেকে ছোট হবে। ঠিক আছে, তাইলে এইটা কোন ইন্টারভালটাকে রিপ্রেজেন্ট করে? এইটা হইল x0 থেকে এপসাইলন দূরত্ব সামনে এবং এপসাইলন দূরত্ব পিছনে যতটুক জায়গা হয় সেই ইন্টারভালটাকে ডিনোট করে। এটা কি সেন্স মেক করতেছে? ঠিক আছে, তো আমরা অনেক সময় একটা ইন্টারভালকে এইভাবে লিখব, ওকে, যে দ্য সেট অফ অল পয়েন্টস এক্স, এমন সকল পয়েন্ট এক্স যারা x0 থেকে এপসাইলন দূরত্বে থাকবে ম্যাক্সিমাম। এর চেয়ে কম দূরত্ব থাকতে পারে, কম দূরত্ব হইল মানে আপনার ভিতরের পয়েন্টগুলো, ম্যাক্সিমাম এপসাইলন দূরত্ব থাকবে। এটা হইল আমরা বলবো যে অ্যান এপসাইলন ইন্টারভাল অ্যারাউন্ড এক্স, সরি x0, x0 এর চারপাশে এপসাইলন দূরত্বের একটা ইন্টারভাল। ওকে, তো যদি আমরা হায়ার ডাইমেনশনে যাই, অর্থাৎ এখানে তো অ্যাবসলিউট ভ্যালু নিলাম, অর্থাৎ বিয়োগ করলাম, দুইটা সংখ্যা আছে, সংখ্যা বিয়োগ করে অ্যাবসলিউট ভ্যালু নিলাম। আমাদের যদি ধরেন 2 ডাইমেনশনাল স্পেস থাকে এবং আমরা x0 পয়েন্টের চারপাশে এমন একটা রিজিয়ন বানাইতে চাই যেই রিজিয়নে এমন সব পয়েন্ট থাকবে যে পয়েন্টগুলো x0 থেকে সর্বোচ্চ এপসাইলন দূরত্ব দূরে, তাহলে সেই রিজনটা দেখতে কেমন হবে? তখন হয়তো আমরা এটাকে এমনি লিখব, ও শিট, আমি ভুলটা কারেক্ট করি নাই প্রবাবলি। আচ্ছা ইয়েস, কারেক্ট করি নাই। আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন 5-এ দেখেন এক্স মাইনাস পি এর নর্ম লেস অর ইকুয়াল আর লেখা, এই জিনিসটা লেখা, এক্স মাইনাস পি লেস অর ইকুয়াল আর। ঠিক আছে, এই ইকুয়াল সাইনটা হবে না, এটা জাস্ট লেস দেন আর হবে। এটা একটু ঠিক করে নেন, আমি এটা ঠিক করতে ভুলে গেছি। ওকে, তো আমি ধরেন x0 একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের চারপাশে একটা রিজন বানাতে চাই, যে রিজনে সর্বোচ্চ x0 থেকে এপসাইলন দূরত্বের পয়েন্টগুলো থাকবে। তাহলে রিজনটা দেখতে কেমন হবে? একটা সার্কেল হবে না x0 এর চারপাশে, যে সার্কেলের রেডিয়াস কত হবে? এপসাইলন। ওয়েল, আমার সার্কেল বলা উচিত না, ডিস্ক বলা উচিত। সার্কেল বললে তো খালি বাইরের লাইনটা বোঝায়, ডিস্ক হলো ভিতরে পয়েন্টগুলোও আছে। ঠিক আছে, ওকে। তো 1 ডাইমেনশনে আমরা এই সেটটাকে ইন্টারভাল বলতাম, হায়ার ডাইমেনশনে এটাকে বলবো নেইবারহুড। ভাই মার্কারগুলোর অবস্থা খুবই খারাপ। ওকে, অর্থাৎ x0 নেইবারহুড শব্দটা আপনাদের একটা সেন্স দেওয়া উচিত, একটা ফিলিং দেওয়া উচিত যে এটা কি মিন করতেছে। নেইবারহুড মানে কি? মানে আমার চারপাশে একটা জায়গা। ঠিক আছে, তো এখানে ধরেন x0 এর চারপাশে আমি একটা জায়গা বানাইছি, যে জায়গা হলো সর্বোচ্চ এপসাইলন দূরত্ব দূরের পয়েন্টগুলো নিচ্ছে। ওকে, তো এটাকে নেইবারহুড বলে। অথবা আরও একটা টার্ম আছে,
এটাকে বলও বলে। বল কেন বলে? ধরুন 2 ডাইমেনশনাল, এটা একটা ডিস্ক। 3 ডাইমেনশনাল কীরকম হবে? একটা স্ফিয়ার হবে, স্ফিয়ার হবে না, বল হবে। স্ফিয়ার বলতে তো খালি সারফেসের পয়েন্টগুলো বোঝায়, বল হইলো ভিতরের পয়েন্টগুলো বোঝায়। ঠিক আছে, তো এইটাকে এপসাইলন নেইবারহুড, এপসাইলন বল, এরকম অনেক নামে ডাকা হয়। আপনাদের ক্লাসের সময় আসলে শেষ। তো এই পয়েন্টগুলো নিয়েই বেসিক্যালি আপনাদের আলোচনা করা হয়েছে প্রবলেম সেটে। আপনারা কি আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর এইসব কি জিনিস জানেন? ধরেন আপনার যদি একটা ম্যাট্রিক্স থাকে এ, আর যদি একটা ভেক্টর থাকে এক্স, যদি এক্সকে এ দিয়ে গুণ করলে ল্যামডা টাইমস এক্স পাওয়া যায় ফর সাম স্কেলার ল্যামডা, তাইলে আমরা ল্যামডাকে এর একটা আইজেন ভ্যালু বলি আর এক্সকে এর একটা আইজেন ভেক্টর বলি। ঠিক আছে? হ্যাঁ, এই আচ্ছা, আপনাদের আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর নিয়ে আর কিছু কি আছে? আচ্ছা, প্রবলেম সেট সলভ করার জন্য আসলে এর চেয়ে বেশি কিছু জানা লাগবে না। হ্যাঁ, এই আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর নিয়ে ক্লাস 1-এ আলাপ আলোচনা করব। আপনারা কি এটা জানেন যে একটা ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু কখন রিয়েল হয়? when are the eigenvalues of a matrix real? আচ্ছা, কন্ডিশন আছে একটা, যদি একটা ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয়, অর্থাৎ এ সমান এ ট্রান্সপোজ হয়, তাহলে এই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলো সবসময় রিয়েল হবে। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা প্রপার্টি আছে যে দুইটা, ধরেন আমার কাছে দুইটা আইজেন ভ্যালু আছে, ল্যামডা 1 আর ল্যামডা 2। ল্যামডা 1 এর করেসপন্ডিং আইজেন ভেক্টর হইল E1। আচ্ছা, আমি লিখি এ E1 সমান সমান ল্যামডা E1, ল্যামডা 1 E1, এ E2 সমান সমান ল্যামডা 2 E2। অর্থাৎ E1 এর উপর এ অ্যাপ্লাই করলে ল্যামডা 1টা বের হয়ে আসে, E2 এর উপর এ অ্যাপ্লাই করলে ল্যামডা 2টা বের হয়ে আসে। যদি ল্যামডা 1 আর ল্যামডা 2 রিয়েল নাম্বার হয় তাহলে, এবং যদি ল্যামডা 1 আর ল্যামডা 2 ডিফারেন্ট হয়, অর্থাৎ সেম আইজেন ভ্যালু না হয়, তাহলে E1 আর E2 অর্থোগোনাল হবে। এই প্রপার্টিটি কি জানেন? অর্থোগোনালিটি অফ আইজেন ভেক্টরস, মানে ডিফারেন্ট আইজেন ভ্যালুর করেসপন্ডিং আইজেন ভেক্টরগুলো অর্থোগোনাল হয়। আচ্ছা, এটা একটা প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে পরের ক্লাসে আরও আলোচনা করা যাবে। তো এগুলো লাগবে আর কি, ঠিক আছে, এগুলো লাগবে আপনাদের। আমি একটা নোট দিয়ে দিবনি, ওইখানে হইলো আপনার কী কী প্রিলিমিনারিস লাগবে, ওই জিনিসপত্রগুলো ওই নোটে আছে, আপনারা দেখেন। আপনাদের হইলো ইয়াতে দিয়ে দিব, কি বলে, ডিসকর্ডে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসের জন্য এইটুকুই। এই প্রবলেম সেটটা সলভ করার ট্রাই করেন, মানে এটা লাগবে বলতে আপনাদের নিজেদের জন্য টেস্ট, যে আপনারা এই টপিকগুলো বুঝেন নাকি বুঝেন না, না বুঝলে রিকনসিডার টেকিং দিস কোর্স। ওকে, এই ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে আগামী দিন। আপনি কি 490 নিছেন? আপনি তো তাহলে বসবেন। ওকে।